প্রফেশনাল জগতে মানে বন্ধু তো খুব একটা হয় না, কলিগ হয়। অ্যালবাম ব্যান্ডের মানুষদের পেট চালাতে হয় সিনেমার গান। দুর্ভাগ্য এটা। বিশেষত রেডিওতে বাজানো গান বাজানো বন্ধ হয়ে যাওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে। বাংলা আধুনিক গানের অবস্থা নিদারুণ হয়ে যাচ্ছে। ডিজিটাল মিডিয়াতে এখন সবাই এত গান করছেন, সব গান তো আর ভালো হচ্ছে না দুর্ভাগ্যবশত। সেই সমস্ত বাজে গানের ভিড়ে অনেক ভালো গান কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকালকার ছেলে মেয়েরা নতুন গান বাজনা করছেন না কেন? কেন সবসময় কভার গাইছে? তো কি করবে? কভার গাইবে না তো কি বিকল্প করবে? নেই তো। বিকল্প কি? নতুন গান করে কিভাবে চালাবে? ও কি 5 লাখ টাকা দিয়ে একটা ভিডিও বানাবে? আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের সময় আমাদের সেই জায়গাটা ছিল, আমাদের প্রডিউসার ছিলেন, আমাদেরকে বলেছেন হ্যাঁ তুমি নতুন গান করো, তোমার পেছনে আমি টাকা ঢালছি, তোমার পেছনে দেখি কি হয়। আমার 2টো অ্যালবাম ফ্লপ করেছিল প্রথম, তারপরেও আমার পেছনে টাকা ঢেলেছেন সেই সব মানুষরা ছিলেন। তা আমি তো ওদের এই রেডিও স্টেশন গুলোর কাছে কৃতজ্ঞ। রেডিওতে এখন গান বাজে না তো, বাংলা আধুনিক গান। তাহলে এটা আমাকে অনেকদিন আগে সুমনদা বলেছিলেন যে তুমি মিউজিক কত ভালোবাসো। আমি বলেছিলাম মিউজিক আমি পাগলের মতো ভালোবাসি। বললো, পাগলের মতো ভালোবাসো? তাহলে তুমি কিন্তু একটা অন্য চাকরি বাকরি করো, না হলে তুমি জীবনে কোনোদিন না বলতে পারবে না। আর তোমাকে সব হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, কারণ তোমার রোজগার করতে হবে। তো মানুষ খুব খারাপ ভেবেছেন আমাকে, খুব খারাপ কথা বলেছেন, অনেক খারাপ খারাপ কথা শুনেছি আমি। বা যারা হয়তো ভালো নেই তাদের রাগ, এটা কি ফ্রাস্ট্রেশনও বলা যায়? ফ্রাস্ট্রেশনও বলা যেতে পারে, রাগ। সেই রাগটাকেও তো আমি অস্বীকার করতে পারি না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই সমস্ত মানুষকে যারা এখনো আমায় যারা অপছন্দ করেন, তাদের সমস্ত রাগ চলে যাক এবং তারা ভালো থাকুন, এবং তাদের সেই ফ্রাস্ট্রেশন গুলো, তাদের সমস্ত পাওয়াগুলো তারা যেন পেয়ে যান। ভয় পাই, ভয় তো এখনই পাই, আগে পেতাম না। ইনফ্যাক্ট ভয় আমি এখনই পাই আজকাল। ক্যামেরাতে ভয় পাই, এই মোবাইল ক্যামেরাতে ভয় পাই। আমি আর আগামী 10 বছর গান বাজনা করবো বলে ঠিক করেছি আপাতত। আমার যতদূর ধারণা আছে 10 ইয়ার্স মতো, মানে আমার 54, 64, 65, ঠিক তার বেশি আর করার ইচ্ছে নেই আপাতত। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। সময়ের সাথে প্রতিটা শিল্পীরই কিন্তু গভীরতা বাড়ে, আর তাই জন্যই তিনি বলেছিলেন গভীরে যাও। অবশ্যই কেন বলছি আর কি জন্য বলছি, 30 বছর পার রূপঙ্কর বাগচির। আর তাই জন্য তোমাকে শুভেচ্ছা। সামনেই আমার সাথে রয়েছে রূপঙ্কর বাগচি। থ্যাংক ইউ সো মাচ। আর গভীরের কথাই বললাম। একটা মানুষের সময়ের সাথে বয়সের গভীরতা বলবো না, হুম। অভিজ্ঞতার গভীরতা, শিল্পীর সত্তার গভীরতা সবকিছু নিয়ে বলছি। হুম। তো কতটা পরিবর্তন এতদিন। পরিবর্তন আমার বিশেষ কিছু হয়নি, তবে আগের থেকে একটু শান্ত হয়ে গেছি, এটুকু বলতে পারি। আর এখন সাকসেস বা ফেইলিওর কোনোটাই অতটা নাড়া দেয় না যতটা 30 বছর আগে দিত। সুতরাং সেগুলো ক্রমাগত আস্তে আস্তে পরতে পরতে, ঘা খেতে 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 বা সাকসেস পেতে 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 সমস্ত কিছুরই একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে, যাতে যে কোনোটাতেই খুব একটা উত্তেজিত আর হই না। তাই 30 বছরের কথাটা শুনতেও কি খুব বেশি উত্তেজনা নেই জীবনে? না, আছে। তার কারণ এই অনুষ্ঠানটা নিয়ে আমার খুব উত্তেজনা আছে। কারণ এই অনুষ্ঠানটা এই দর্শকের জন্য, দর্শকের, আমার জন্যও, শুধু দর্শকের শ্রোতাদের জন্য জন্য, নয়, শ্রোতাদের জন্য শুধু না, আমার জন্য। তোমার জিডি নিজের। বিড়লা সভাঘরে এই যে 18ই জুলাই অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটিতে আমি এমন কিছু গান গাইতে চলেছি বা এমন কিছু পারফর্ম করতে চলেছি যেগুলো আমি কোনোদিন আগে করিনি আর কি। তো সেই জন্য আমার এক্সাইটমেন্টটা খুব প্রবল আছে, এবং এমন একটা সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করতে চলেছি, যেটা আলটিমেটলি 14-15 তারিখ রিহার্সালে আমরা একদম কনফার্ম হব আর কি, যে সেই সাউন্ডটা তৈরি হচ্ছে কিনা। যেটা একটা খুব একটু অন্য রকমের সাউন্ড, যে সাউন্ডটা আমি আগে অন্তত ট্রাই করিনি। আমার সাথে একটু একটু হেভি হেভি মিউজিক বাজতো, একটু সবকিছুই হেভি থাকতো সবসময়। কিন্তু এটা একটা খুব সিরিন একটা একটা মানে কি বলবো, কাইন্ড অফ এ ট্রাঙ্ক লাউঞ্জ মিউজিক গোছের একটা কিছু তৈরি করতে চাইছি আর কি স্টেজের ওপর। তো সেটার একটু ভয়েসের, দুটি মেয়ে আমার সাথে গাইছে, তারা একটু কোরাস গাইবে, কোরাস শুধু নয়, কোরাস গাওয়ার থেকে বড় কথা তারা হারমোনি করবে, এবং সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। কারণ কোরাস গাওয়া খুব ডিফিকাল্ট, একসাথে একজনের ভুল আরেকজনের ভুল একদম পুরো কেটে দেয় সবকিছু। তো তাদের সাথে আমিও হারমোনি করব। এই সবকিছু মিলিয়ে সমস্ত কিছু যন্ত্রপাতির সাথে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা কেমন হবে, এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আর কি। তো শ্রোতারা নিশ্চয়ই এক্সাইটেড থাকবেন। আমি এটুকু বলতে পারি, আমি ওনাদের থেকেও বেশি এক্সাইটেড।
রূপঙ্কর বাগচি নিজে কি বলবে যে এত বছর পার করার পরেও কোন জিনিসটাকে নিয়ে সে বেঁচে থাকবে, মানে এত দিনের উপলব্ধি অনেক কিছু থাকে একটা শিল্পী, তো সেখানে তার কাছে সব থেকে পজিটিভ পয়েন্ট গুলো কি, এতদিনে কি পাওয়া? এত মানুষের ভালোবাসা, ভালো মানুষ, মানে প্রচুর মানুষের প্রচুর টেলিফোন, মোবাইলে, যখন আমাদের ল্যান্ড ফোন ছিল তখন ল্যান্ড ফোন, যখন মোবাইল এলো মোবাইলের কল, এবং প্রচুর গানের সাথে তাদের জীবন জড়িয়ে রয়েছে। এমন অনেক অনুষ্ঠানে আমি গান গাইতে গেছি, এসে অনেক বয়স্ক মহিলা আমাকে এসে জড়িয়ে ধরেছেন, বলছে বাবা তোমার গান শুনে আমি বেঁচে আছি। এইগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। বা কোনো একটা বাচ্চা মেয়ে এসে আমার কাছে যখন এসে বলে জেঠু বা কাকু এই গানটা আমার খুব ভাল লাগে, ওর মা যখন এসে বলে যে এই গানটা শুনে ও ঘুমোতো, বা কেউ এক যদি এসে বলে যে ও আমি চাঁদ। কে আমি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি আপনার এই গানটার ফ্যান ছিলাম। এই কদিন আগে আমি কানাডায় শো করতে গেছিলাম, কানাডাতে একজন এসে আমাকে বললেন যে আমি যখন স্কুলে ছিলাম, আমি সেখানেই এটা বলতে যাচ্ছিলাম যে আমি যখন স্কুলে ছিলাম তখন এই বন্ধু দেখাবে গানটা আমার ফেভারিট গান ছিল। এখন আমি আমার মানে সেই ভদ্রমহিলার বাচ্চা, সে কলেজে পড়ে আর কি। হুম। তো এই যে সময়টা, এই যে এইগুলো না পরম পাওয়া, এগুলো এগুলো অনেক অর্থ, টাকা পয়সা, নাম প্রতিপত্তি, এগুলোর থেকে অনেক বেশি আমার গানের পাওয়া। পরিচিতি, ফেম বলতে খুব একটা কিছু এফেক্ট করে? কারণ তুমি খুব বেশি মানুষের কাছে খুব বেশি প্রমোশনস, অ্যাক্টিভিটি, অনুষ্ঠানে গিয়ে পার্টি ক্লাবিং, এই যে ব্যাপারটা থাকে, পেস্ট্রি লাইফ একটা বলা হয়, না ওটা, তো সেইটা তুমি খুব একটা থাকতে না। তো এটা কি মানে তুমি নিজেকে সেই মাটির মধ্যেই রাখতে চাও? মানে আমি না এগুলো করে খুব একটা মজা পাই। আমি করার চেষ্টা করিনি, মানে একদম করিনি তা নয়। পার্টিতে গেছি, হুম। আহ, চাওনি এরম না, বাট হ্যাঁ, সেইভাবে গেছি, কিন্তু রোজকার। আমার আমার মনে হয়েছে যে আমি মিসফিট আর কি। আমি আমার বাড়ি চলে যেতে ইচ্ছে করেছে। হ্যাঁ, আমার আড্ডা মারতে যদি হয়, আমার সেই সব বন্ধুদের সাথে আড্ডা মারবো যারা আমার বন্ধুই আর কি। হ্যাঁ, সুসঙ্গীতের। হ্যাঁ, না, তারা হয়তো মিউজিকের নয়, হুম। তারা হয়তো আমার পাড়ার বন্ধু, ওকে। তারা হয়তো আমার কলেজের বন্ধু। হ্যাঁ, তাদের সাথে আড্ডা মারবো, তাদের সাথে আড্ডা মেরে আমি অনেক বেশি মজা পাই, আনন্দ পাই। এই প্রফেশনাল জগতের মানে বন্ধু তো খুব একটা হয় না, কলিগ হয়। হুম। তাদের সাথে এই গল্পতে আমি খুব একটা, আমি নিজেকে খুব একটা মিলিয়ে নিতে পারিনি আর কি। সে কারণে আমি আমি খুব একটা আহ, আমি বলবো না যে আমি মাটিতে থাকতে চেয়েছি বলে এটাকে খুব মানে মহিমান্বিত করার চেষ্টা করব না, কিন্তু আমি বলবো আমি পারিনি করতে এই পেজ থ্রির যে লাইফটার কথা তুমি হুম, বলছো। উল্লেখ করলাম। তো এই লাইফটার সাথে আমি নিজেকে খুব একটা ম্যাচ করাতে পারি। মানে রূপঙ্কর বাগচি মানছে যে আহ কর্মস্থলে খুব বেশি বন্ধু খুব একটা পাওয়া যায় না। না, অন্যরা হয়তো পায়, অনেকেই পায় হয়তো, আমি পাই। রূপঙ্কর বাগচি পায়। আমি পাই, সেটা আমার জন্যই। আমি একটু মুখ চোরাতো, আমি তো ভীষণ, দেখো আমি যখন গান গাই, স্টেজে উঠি, আর আমি যখন রেকর্ডিং করছি, বা যখন আমি কোনো সিনেমায় অভিনয় করছি, কিংবা আহ, এই এখন তোমার সাথে ইন্টারভিউ দিচ্ছি, আমি যত বকবক করছি, এটা আমি যখন একটা অন্য মানুষ হয়ে গেছি। হুম। এটা যেই বন্ধ হয়ে যাবে, এই যে ইন্টারভিউটা যেই বন্ধ হয়ে যাবে, তখন তুমি আমার কাছে কোনো কথা বের করতে পারবে না, কারণ আমি চুপ করে বসে থাকবো। তোমার আর আমাকে ভালো লাগবে সুইচ না। অন আর অফটা জানো। হ্যাঁ, আমি জানি। তোমার এত বছরের ক্যারিয়ারে নয়ের দশক, আমি এটা বারবার মেনশন করবো কারণ আমরাও এটা দেখে বড় হয়েছি, আমাদের কাছেও এটা একটা আলাদা মানে গোল্ডেন পিরিয়ড যদি বলা যায়। ঠিক আর ঠিক। সিনেমার গানের বাইরেও আমরা এই যে ব্যান্ড কালচার বা অ্যালবামস, হুম এই দুটো জিনিসের কিন্তু একটা গুরুত্ব ওই সময় একটা হুম হুম, ভালোভাবে ছিল। নিশ্চয়ই। আর তোমরা হয়তো সেইটাকে বলতে গেলে বহন করে নিয়ে হুম গেছো। হুম। তো কি হলো যেখানে তোমার ধারণা, যেখানে অ্যালবাম ব্যান্ডের মানুষদের পেট চালাতে হয় সিনেমার গান দিয়ে? দুর্ভাগ্য, এটা খুবই দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে রেডিও স্টেশন যেগুলো সাপোর্ট করতো আমাদেরকে, বিশেষত রেডিওতে বাজানো গান বাজানো বন্ধ হয়ে যাওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে বলে আমার ধারণা। নাম্বার টু, কতগুলো চ্যানেল ছিল যেগুলোতে মিউজিক ভিডিও চলতো, সেই চ্যানেলগুলোর অস্তিত্ব আর নেই। হুম। তারপরে মিউজিক ভিডিওর বাজেট নেই এখন। আগে কোম্পানিজ গুলো, আগে যেসব, ধরা যাক সারেগামা, ধরা হুম। যাক সাগরিকা ছিল, ধরা যাক আশা অডিও, হুম। যারা পয়সা ঢালতো আর কি, যারা, আমি তো নয়তো গান বাজনা করতেই পারতাম না যদি আমাকে আমাকে যদি প্রমোট না করতো, আমাকে যদি এই অডিও কোম্পানি গুলো পাশে না কোম্পানি থাকে। কোম্পানিগুলো না থাকতো, আমার তো পয়সা ছিল একসময় না গান বাজনা, এইচএমভি ছিল এক সময়। আমার তো পয়সা ছিল না গান বাজনা করার, আমি নিজে পয়সা খরচ করে গান বাজনা করার মতো আমার পয়সা ছিল না। যেটা এটা স্বাভাবিক, এ মানে সম্ভবই নয় আমার একটা পক্ষে। শিল্পী তো প্রডিউসার হ্যাঁ, নয়।
আমাদেরকে প্রডিউস না করলে আমরা কি করে করবো? আমাদেরকে সেই প্রডিউসার তো আর নেই এখন। সুতরাং বাংলা আধুনিক গানের অবস্থা নিদারুণ হয়ে দাঁড়িয়েছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, ডিজিটাল মিডিয়াতে এখন সবাই এত গান করছেন, হুম এত গান হচ্ছে, যে সেই সমস্ত গানের ভিড়ে হুম সব গান তো আর ভালো হচ্ছে না দুর্ভাগ্যবশত। সেই সমস্ত বাজে গানের ভিড়ে অনেক ভালো গান কিন্তু হারিয়ে যাচ্ছে। তাহলে বলছো ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার এই যে চাকচিক্য বা চাকচিক্যর বাইরেও বলতে গেলে যেটা শব্দে খুব বাজে বলে মাচা, সেই মাচাপোনাটা বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার অনেক সুফল আছে, হুম। নেই একদম তা নয়। না, সেটা তো পজিটিভিটি আছে। পজিটিভ দিক আছে, প্রো কন কিন্তু তো সব জায়গায় থাকে। হ্যাঁ, কিন্তু কনসটা আমার কাছে আমাদের প্রফেশনের জন্য অনেক বেশি বলে মনে হয়। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্যেই, বা এই ইউটিউবের জন্যে, বা এই আহ, এই যে বিনা পয়সায় আমি গান শুনবো। মানে আমার যখন ইচ্ছা হবে আমি মাইকেল জ্যাকসন শুনবো, যখন ইচ্ছা হবে তখন অরিজিৎ সিং শুনবো, যখন ইচ্ছা হবে আমি এখন আফ্রিকান গান শুনবো। আমার ইচ্ছে আর আমাদের সময় তো ওরকম ইচ্ছে হলে হতো না। আমাদের সময় একটা এরিক ক্ল্যাপটন বা একটা কিশোর কুমারের গান শুনতে হলে আমাকে কি করতে হতো, নয় রেডিও শুনতে হতো, রেডিওতে কখন সে গান বাজাবে তার জন্য অপেক্ষা করতে হতো, আর না হলে আমাকে ক্যাসেট, সিডি বা রেকর্ড কিনতে হতো, পয়সা খরচ করে, টাকা জমিয়ে, টিউশনির টাকা জমিয়ে সেই টাকা জমিয়ে একটা আমি মোহাম্মদ রফির ক্যাসেট কিনে নিয়ে এসে বাড়িতে এনে টেপ রেকর্ডারে চালিয়ে শুনতাম। হ্যাঁ, এখন তো সেটা নেই। যে আর যখন তুমি যে জিনিসটা ফ্রিতে পাবে, সেই ফ্রিতে পাওয়া যে জিনিসের প্রতি হুম মানুষের সেই মর্যাদা। তুমি দেখবে যে আমাদের ছোটবেলায় কি হতো, যে আহ, একজন আমাদের পাড়ার ডাক্তার কত টাকা নেন? উনি 30 টাকা ভিজিট নেন। আর শ্যামবাজার, আমি শ্যামবাজারে বড় হচ্ছি, শ্যামবাজার মোড়ে রামখানাইতে বসেন ডাক্তার, 100 টাকা ভিজিট, উনি ভালো ডাক্তার, 100 টাকা যিনি ভিজিট নেন, দামের ওপর হ্যাঁ গুরুত্ব বাড়ে। উনি হচ্ছেন ভালো ডাক্তার। এটা কেন? তার কারণ ওই যেটা তুমি ফ্রি, খুব কম সহজে পাবে না, তার প্রতি সেই ভালোবাসাটা থাকে না। গ্রান্টেড ভেবে নেয় মানুষ। গ্রান্টেড, টেকেন ফর গ্রান্টেড। একদমই। আর আহ, আরেকটা এই বিষয় যেটা নয়ের দশক নিয়েই বলবো, যে এই যে মিস করার ব্যাপারটা, কিন্তু নয়ের দশকে তোমরা যেটা করে গেছো বা এখনো আছো, সবকিছু মিলিয়ে যদি বলি, এখন কিন্তু শুধু সিনেমার গানেই আছো। সোজা কথা বলছি, একদম হয়তো অ্যালবাম নিয়ে আমি তোমাকে হুম, আরো বেশি প্রেস করে কিছু বলবো, কারণ সত্যি হয় না খুব বেশি, আর করলেও হয়তো খুব ভালো ব্যাকআপ থাকে না। না, তো সেখানে এই নয়ের দশকের এই এই সময়টা তোমার উৎপত্তি আর তোমার নিজের ক্যারিয়ারটার জন্য কিন্তু আমি কৃতজ্ঞ যে নয়ের দশকে আমি এই সুযোগটা পেয়েছিলাম। একদম, নিশ্চয়ই। ওই সময়টা আমাদের, এখন যদি আমাকে গান বাজনা শুরু করতে হতো, এখন যে আমরা অনেক অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করেন যে আজকালকার ছেলে মেয়েরা নতুন গান বাজনা হুম, করছেন না কেন? হুম। কেন সবসময় কভার গাইছে? তো কি করবে? কভার গাইবে না তো কি বিকল্প করবে? নেই তো। বিকল্প কি? নতুন গান করে কিভাবে চালাবে? ও কি 5 লাখ টাকা দিয়ে একটা ভিডিও বানাবে? হুম, আর 10 লাখ, 2 লাখ টাকা দিয়ে রেকর্ড করবে, 5 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা খরচ করবে নিজের পকেট থেকে, তারপর সেখান থেকে রিটার্ন জিরো, কোনো কিছু, কোনো রিটার্ন নেই, তাহলে সে করবে কেন? সে কেন করবে? তার থেকে বরঞ্চ সে কিশোর কুমারের গান গাইবে, সে অরিজিৎ সিং এর গান গাইবে, হুম, সে শানের গান গাইবে, তাই হুম, করবে। সে যেটা করে তার রোজগার হচ্ছে তাই করবে। উপায় কি? আমার আমরা অনেক সৌভাগ্যবান যে আমি আমাদের সময় আমাদের সেই জায়গাটা ছিল, আমাদের প্রডিউসার ছিলেন, আমাদেরকে বলেছেন যে, হ্যাঁ তুমি নতুন গান করো, তোমার পেছনে আমি টাকা ঢালছি, তোমার পেছনে দেখি কি হয়। আমার দুটো অ্যালবাম ফ্লপ করেছিল প্রথম, তারপরেও আমার পেছনে টাকা ঢেলেছেন সেই সব মানুষরা ছিলেন। হুম, না থাকলে কি আর হতে হতো নাকি? কারুর হতো না, কারুর হতো না। রেডিও স্টেশন আমার 106.2 FM যদি আমাদের গান না চালাতো, আমি তো আমার 9টা গান বলে দিতে পারি হিট হয়েছিল 106.2 FM এ চলার জন্য। ওখানে যদি না চলতো, গানগুলো কোনোদিন হিট হতোই না, কোনোদিন কেউ শুনতেই পেত না। তাই আমি তো ওদের এই রেডিও স্টেশন গুলোর কাছে কৃতজ্ঞ। রেডিওতে এখন গান বাজে না তো, বাংলা আধুনিক গান, তাহলে কি করে হবে? যে প্রচার তখন আগে তো ছিল না। না, অত ছিল না। শিল্পীদের অত প্রচার দেওয়ার ব্যাপারও ছিল না, অত প্রচার মাধ্যমও ছিল না। না। এখন শয়ে শয়ে মিডিয়া, সব জায়গায় হুম। মিডিয়া অ্যাভেলেবেল। কিন্তু তুমি কি ভাবো যে সেই সেই সময়, যে যে সময়টা আমি বলছি যে তোমাদের উত্থান বা সবকিছু, সেই সময় যেভাবে একটা প্রচার মাধ্যম যতটা একটা মার্জিত ছিল, আর সেটা হয়তো খুব ভেবেচিন্তে অনেক কটা গানের পারফর্ম করার পরে, অনেক সুযোগ পাওয়ার পরে, বা আমি পরিচয় তৈরি করেছি 10টা 20টা গান গেয়ে, তবে আমার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা হুম, করছে কেউ, হুম, নইলে পাত্তা দিত না। হুম, এখন একটা গান গাও বা না গাও, জাস্ট একটা
মানে জাস্ট কভার সং করেছো, মানে পার্টিতে গিয়ে একটা প্রেস কনফারেন্স করেছো, তার প্রমোশন হয়ে যাচ্ছে। এটা কি তুমি মানছো এই জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ, তা তো হচ্ছে, 100% হচ্ছে, এবং খুব দুর্ভাগ্যজনক যে এটা হচ্ছে আর কি। কি আর করা যাবে, ট্রেন্ড মেনে নিতে হবে। তোমার কাছে আহ, এই ট্রেন্ডটা আর ওই ট্রেন্ডটার মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্য মানে ওটা অনেক ভালো ট্রেন্ড ছিল, এটা খারাপ ট্রেন্ড। এটা ব্যাড ফর প্রফেশন, ব্যাড ফর মিউজিক, ব্যাড ফর এনি এনি ক্রিয়েটিভ ওয়ার্ক। এটা যে কোনো মানে ক্রিয়েটিভ কাজের জন্যই, পারফর্মিং আর্টের জন্যই এটা একটা খারাপ জায়গা। এতে কি হয়, এতে হয় হচ্ছে যে মানুষ, যাদের জন্য আমরা দাঁড়িয়ে হুম রয়েছি, হুম। তারা কনফিউজড হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ইনিও আহ, গান গান। আহ, 10,000 ভিউ পেয়েছেন, হুম। আচ্ছা উনিও 10,000 ভিউ পেয়েছেন, আচ্ছা তাহলে তো ইনিও ভালো গান গান, উনিও ভালো গান গান, মানে একই গান এই গান। কথাটা যে বেরিয়ে হলো, ভিউ, মানে ভিউটা প্রমাণ করে, ভিউ প্রমাণ করে তো। আর মানুষটার গান বা কণ্ঠ নিয়ে না, কথা ও হচ্ছে। আচ্ছা ইনি এতটা ভিউ পেয়েছেন, আর গানটা কি তিনি শুনছেন, কতটা ভিউ হলো, আচ্ছা ও আচ্ছা। ইনি এখন, এখন আমি এমন একজন শিল্পীকে জানি যে রেগুলার সকালবেলা উঠে তার একজন ফটোগ্রাফার চলে আসেন ক্যামেরা নিয়ে, তিনি সারাক্ষণ ছবি তুলতে থাকেন। তিনি খাচ্ছেন, তিনি উঠছেন, তিনি যাচ্ছেন, তিনি রাস্তায় নামছেন, তিনি গাড়িতে উঠলেন, তিনি বাজার করছেন, তিনি সন্ধ্যাবেলা সিনেমা দেখতে যাচ্ছেন, তি- তিনি কিছুই করছেন না, তারও ছবি তুলছেন, তারও ভিডিও হচ্ছে। আমি আজকে, আমার কোনো কাজ নেই, ভিডিও, তার একটা ভিডিও। তো এটা তো আমার পক্ষে করা সম্ভব না। আমি মানে আমি আমাকে মেন্টালি, আমাকে এটা মেনে নিতে আমি পারবো না যে এটা আমি করছি আর কি। যেদিনকে করবো সেদিনকে আমি থাকবো না। আমার পক্ষে তো করা সম্ভব না, এবং আমি যদি করতে না পারি আমি ট্রেন্ডি হব না, এটাই স্বাভাবিক। ওই ছেলেটি ওই ট্রেন্ডই থাকবে, কারণ এটাই সবাই পছন্দ করছে। লোকে ক্রমাগত একজন মহিলাকে সেদিন দেখলাম, আহ, এত ভাত নিয়ে, এত তরকারি, মাছ, মাংস নিয়ে মুখের মধ্যে খাচ্ছেন শুধু। সেটার একটা ভিডিও, সেটার মানে 20 লক্ষ ভিউ, তার 1 মিলিয়ন ভিউ। হ্যাঁ। আজ কি এটা, কি উনি খাচ্ছেন সেটা আমরা দেখছি, এটা দারুণ লাগছে। আমার গানের 200 ভিউ, তাহলে তো আমাকে আবার খেতে হয় ওরম ভাবে, আমি তো পারবো না ওরম ভাবে খেতে, কি করবো। পেটের দায় এক শিল্পী হয়, যারা গলাটাই শুধু আছে, তাদের নিজের অর্থ নিজে প্রমোট করবে। আরেকটা শিল্পী হয়, তাদের কাছে অনেক অর্থ আছে, তারা স্টুডিও হায়ার করতে পারে নিজের পয়সায়, আর প্রোডাকশন দিয়ে নিজের প্রোডাকশনে গানটা প্রমোট করার পরে মিডিয়াও ডাকতে পারে। তো কোন শিল্পীটা তোমার কাছে মনে হয়, মানে এই পেটের দায়ের শিল্পীগুলো কোথায় যাবে সেটা কি ভেবেছো? পেটের দায় শিল্পীরা, উম, আমাকে অনেক আগেই এক সময় সুমনদা একটা কথা বলেছিলেন যে চাকরি করো, চাকরি করলে চাকরির সাথে গান বাজনা করাটা বেটার, কারণ তাহলে তুমি একটা ব্যাকআপ থাকবে, ব্যাকআপ থাকবে, আর মানসিক চিন্তাটা কম। মানসিক চিন্তা কম থাকবে। হুম। সেই, তো আমি শুনিনি সেটা, সে আমি যাই হোক, আমার কেটে গেল, 30 বছর কেটে গেল, ঠিক হুম। আছে, ইটস ওকে। কিন্তু এখন তো আমি সবাইকে, যাদের বাপ মায়ের পয়সা নেই বা আহ, তাদের তো আমি বলবো, ভাই তোমরা অন্য কাজকর্ম করো, তার সাথে গান বাজনা করো, বা যা হোয়াট এভার, অ্যাক্টিং করো বা যেটাই করো, পেইন্টার হও বা যাই হও না কেন, কিন্তু অন্য একটা চাকরি বাকরি করে তারপর করো আর কি। তারপর যদি বিকল্প রেখে ক্লিক ক্লিক শিল্পী করে হবো যায়, নাকি? ক্লিক করে গেল, তাহলে ছেড়ে দেবে চাকরি, ছেড়ে দেবে, কি আছে, চাকরি ছাড়তে আর কতক্ষণ লাগে, ছেড়ে দেবে চাকরি। মানে শিল্পী হতে গেলে বিকল্প রেখে শিল্পী হবো। হ্যাঁ, অবশ্যই। না হলে তো, আর যারা এভাবে করছেন এরকমও আছে, আমি চিনি একজন দুজন, আমাকে দিয়ে গানও গাইয়েছেন, তারা মিউজিক ডাইরেক্টর। তাদেরকে আমি খারাপ বলবো না, তারা 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 কি করছেন, তারা ভালো কাজ করছেন, কাজ কিন্তু ভালো করছেন, কিন্তু তারা এটাকে প্রফেশন করেন। তারা একটা আইটি সেক্টরে তো বড় প্যাশন চাকরি, রেখে দিয়েছে। আইটি সেক্টরে বড় চাকরি করে, তারা দারুণ মিউজিক করছেন, সুর করছেন, এবং সিরিয়াসলি চাকরি অফিস শেষ হচ্ছে, তারা মিউজিক নিয়ে বসে যাচ্ছে, এবং তারা, তাদের কাজ হলো রূপমকে দিয়ে, আমাকে দিয়ে, ওকে দিয়ে, তাকে দিয়ে গান করানো, করে তাদের গানগুলো যাতে এস্টাবলিশ হয়। কিন্তু খুব যে এস্টাবলিশ হচ্ছে তা নয়, কিন্তু তারাও তার চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা কিন্তু করবে। কি চাকরি একটা আছে। আমার পেটে, আমাকে মাস গেলে গান গেয়ে বা মিউজিক সুর করে বা গিটার বাজিয়ে বা কি তবলা বাজিয়ে কিবোর্ড বাজিয়ে আমাকে সংসারের খরচটা তুলতে হচ্ছে না। হুম আমি হুম। একটা অন্য কাজ করি, অন্য ব্যাপারে স্কিল্ড, সেটা করছি, তার সাথে আমি এটা করছি, এটা অনেক ভালো। মানে শিল্পী সত্তা বাঁচাতে যাওয়াটা বার্ডেন মনে হবে না যেন। না, একদমই না। এটা আমাকে অনেকদিন আগে সুমনদা বলেছিলেন যে তুমি মিউজিক কত ভালোবাসো, আমি বলেছিলাম মিউজিককে আমি পাগলের মতো ভালোবাসি। বলে, পাগলের মতো ভালোবাসো, তাহলে তুমি কিন্তু একটা অন্য চাকরি বাকরি করো, না হলে তুমি জীবনে কোনোদিন না বলতে পারবে না। আর তোমাকে সব হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, কারণ তোমায় রোজগার করতে হবে। তুমি সমস্ত গান তোমায় গাইতে হবে,
যে গান অত্যন্ত জঘন্য গান সে গানও তোমাকে গাইতে হবে, যে অত্যন্ত বাজে কাজও তোমায় একদম বলতে হবে, কারণ তোমার পয়সা রোজগার করতে হবে। আর তুমি যদি অন্য কাজ চাকরি করো, তাহলে তোমাকে তুমি বাজে গান আমি গাইবো না এই গান, এটা বলতে পারবে। আমি করিনি, তাই আমাকে করতে হয়েছে, আমাকে তাই করতে হয়েছে। আমি কোন জীবনেও না বলতে পারিনি, কারণ আমাকে রোজগার করতে হয়েছে, আমাকে সংসার চালাতে হয়েছে এই গান বাজনা করি। এবার আসি তোমার পরবর্তী পর্যায়ে, যেখানে আমরা নয়ের দশক নিয়ে এত কথা বললাম, বা পরিস্থিতি সেই সময়ের মিউজিক বা তোমাদের একটা উত্থান। কিন্তু আরেকটা সময় এসেছে যেখানে সিনেমার গান তোমাকে হয়তো তোমার জীবিকাকে বাঁচিয়েছে। আর সেখানে কিছু পরিচালক যারা তোমাকে নিয়েছে, কারণ সেই নেওয়াটা একটা বড় ব্যাপার হয়ে যায়, যে আমাকে পরিচালক কি বিশাল ভাববে, ব্যাপার, আমি ভাগ্যবান। গানে কি রূপঙ্কর সুযোগকে তাকে দেবো, এই হুম। ব্যাপারটা হচ্ছে। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের জাতিস্বর বা এরম এরম বেশ কিছু ছবি, এই কোন কোন ছবি বা পরিচালকের কাছে কৃতজ্ঞ তুমি, যে তারা তোমায় ভেবেছিল? কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, অঞ্জন দত্ত, সবাই, এরা সবাই আমাকে ভেবেছিল বলেই এবং সেই ছবির গান হিট হয়েছে। না হলে তো আহ, মুশকিল হতো। আর এবং অবশ্যই মিউজিক ডাইরেক্টর যারা ছিলেন, অনুপম রায়, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, এদের কাছে আমি কৃতজ্ঞ, এরা কাজ দিয়েছেন আমাকে। সিনেমার গান আমরা যেটা বলি, তোমার পছন্দের কোনগুলো? যদি তুমি নিজের ক্যারিয়ারে, তো সবারই গান অনেক থাকে, তোমার ক্যারিয়ার অনুযায়ী তো আমার সেখানে। পছন্দের গান, আমি একটা অনেক গানই গেয়েছি। আমার রবিবার বলে একটা ছবি এসেছিল, হুম। অতনু ঘোষের, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান ছিলেন, তাতে হ্যাঁ, একটা হ্যাঁ। গান ছিল কাল রাতে ঠিক মাঝরাতে তোমায় মনে পড়ছিল, দেবজ্যোতি মিশ্র কথা এবং সুরে গানটি আমি রেকর্ড করেছিলাম। খুব প্রিয় গান আমার, যদিও সেটা তত জনপ্রিয় নয়, কিন্তু আমার খুব প্রিয়। জনপ্রিয়তা ম্যাটার করে না, হ্যাঁ, পছন্দটা আমার ব্যক্তিগত। ভীষণ পছন্দের। যদিও এটা দুকলি হয় আর কি। নিশ্চয়ই। কাল রাতে ঠিক মাঝরাতে ঠিক তোমায় মনে পড়ছিল, কাল রাতে ঠিক মাঝরাতে ঠিক তোমায় মনে পড়ছিল, দূরে গ্রামোফোনে, দূরে গ্রামোফোনে আলিয়া তোমার আত্মমগ্ন গাছিল, আলিয়ার স্মরণের দ্বারে তোমার সুরে ভাবছিল, কাল রাতে মাঝরাতে ঠিক তোমার মনে পড়ছিল। একটা মানুষের ক্যারিয়ারে ঠিক ভুল অনেক কিছু থাকে, আমরা সারা জীবন একইভাবে চলতে পারি না। সেখানে তোমার জীবনের একটা অধ্যায়েতে অনেক বিতর্ক, সোশ্যাল মিডিয়া, ট্রোল, তোমার বক্তব্য হয়তো আমিও নিজে তোমার খুব মুখের উপর বলছি যে আমার হয়তো পছন্দ হয়নি, কিন্তু সেখানে খুব ক্লিয়ার কথা বলি যে তোমার এই ফেজে সারা জীবন কেউ পারফেক্ট থাকতে পারে না, খুব সোজা কথা। সেখানে তোমার একটা মতামতের কারণে একটা বড় বিতর্ক, এন্ড সেখান থেকে মানুষের কাছে তোমার একটা বলতে গেলে অনেক দিক দিয়ে কুকথা, হুম। তার বাইরে তোমার পরিস্থিতি একটা ফেস করা, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখলে? তোমার জীবনে তো একটা বলতে গেলে একটা নতুন আমি পরিস্থিতি দেখলে। পরিস্থিতিটাকে খুব সহজভাবেই দেখেছি, এবং আমার সাথে যারা ছিলেন, আমার বাড়ির, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কিছু কতিপয় বন্ধু বান্ধব যারা আমার সাথে সবসময় থাকেন, তারা আমার সাথে সবসময় ছিলেন। এবং আহ, আমি এই সময়টাকে এমন ভাবেই দেখেছি যে প্রত্যেক মানুষের জীবনে একটা খারাপ সময় আসে, এটা একটা খারাপ সময়, ব্যাড ফেজ, এবং এটা কেটে যাবে, ওটা আমি জানি। আহ, আর যদি বা নাও কাটে, এই আমি জার্নিতে বিশ্বাস করি, আমি বিলিভ ইন জার্নি, আমি কোনো গোলে বিশ্বাস করি না, আমি কোথাও পৌঁছতে চাই না। আমার প্রত্যেকটা, আমার জন্ম থেকে শুরু করে এত বছর, আমার এখন 54 বছর বয়স, 54 বছর অব্দি আমি যে বেঁচে আছি, তার মধ্যে আমার এত অভিজ্ঞতা হয়েছে, শুধুমাত্র গান বাজানোর জন্য তো নয়, আরো অনেক কিছু হুম। অভিজ্ঞতা হুম, হয়েছে। সবকিছু। সবকিছু নিয়ে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো ঝুলিয়ে আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে খারাপ সময়ের ফেজটা, তার আগে 2 বছর আগে, তার 1-2 বছর আগে তো আরো একটা খারাপ সময় গেছিল, কোভিড। কোভিড। এই সেই যে খারাপ সময়ের ফেজটা, ওই সময় এই সব সময়গুলোকে যদি আমি, এগুলো আমার সম্পদ, কারণ এগুলোই আমাকে একটা ভালো সময় সূচনা করিয়ে দেবে, ভালো সময়টাকে চেনাতে শেখাবে, যে এটা খারাপ এবং এটা ভালো। আমি হয়তো ভালোই হয়েছে একদিক দিয়ে, যে একটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছিলাম, সেখান থেকে একটা একটা কোথাও ডাউনফল হয়েছে, একটা কোথাও আহ, আহ, ভীষণ ডাউন হয়েছে, মানুষ খুব খারাপ ভেবেছেন আমাকে, খুব খারাপ কথা বলেছেন, অনেক খারাপ খারাপ কথা শুনেছি আমি। আমার মনে হয় তাদের, যারা আমাকে খারাপ কথা বলেছেন, তারা তো সবাই সোশ্যাল মিডিয়া থাকেন, এবং হুম। এটা এমন একটা ওয়েপন সেই সমস্ত মানুষদের জন্য, যারা উম,
হয়তো অনেক কিছু অন্য কিছু করতে চেয়েছিলেন, অন্য কিছু করতে পারতেন, করতে পারেননি, বা যারা হয়তো ভালো নেই, তাদের রাগ, এটা কি ফ্রাস্ট্রেশনও বলা যায়? ফ্রাস্ট্রেশন ও বলা যেতে পারে, রাগ। সেই রাগটাকেও তো আমি অস্বীকার করতে পারি না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই সমস্ত মানুষকে যারা এখনো আমায় যারা অপছন্দ করেন, তাদের সমস্ত রাগ চলে যাক এবং তারা ভালো থাকুন এবং তাদের সেই ফ্রাস্ট্রেশন গুলো, তাদের সমস্ত পাওয়াগুলো তারা যেন পেয়ে যান। তাদের ফ্রাস্ট্রেশন শুধু আমাকে তো নয়, সারা পৃথিবীতে সমস্ত মানুষ ট্রোল হচ্ছে চারিদিকে। হুম, হুম। মানে ট্রোলিং এর তো ট্রোল, এখন একটা মানে ট্রেন্ড কারো আর মানে কি। ট্রোল। শুধু ট্রোল। ইভেন আমি তো আবার কে একজন আমায় বলছিল, ওই সময়ই আমায় বলছিল যে এ ভালোই হয়েছে, একটু নাম হবে তোর। আমি বললাম, কি করে? এই জায়গাটায় আমি ঢুকছি। না আমায় তুমি কি বলছে, রিগ্রেট করেছিলে কথাটা বলার পর? আমি মন যে থেকে তুমি যেভাবে বলতে চেয়েছিলাম সেটা তো, তার জন্য তো আমি রিগ্রেট করিনি। আমি তো বাংলা গানের পরে কথা বলতে চেয়েছিলাম। হুম, হুম, আমার তো ব্যক্তি কোনো মানুষের প্রতি কোনো রাগ বা আক্রোশ কোনো চালই ছিল না, এবং যার সম্বন্ধে আমি এই কথা বলেছিলাম তার গানের আমি একজন প্রবল ভক্ত একজন। আমার পরিবারের সবাই খুব হুম, ভক্ত। হুম। সুতরাং আমি এই কথাটা তো তার জন্যে নয়, এটা একটা বাংলা গানের গোষ্ঠী, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির কথা ভেবে আমি একটা কথা বলেছি। তো সেটাকে একটু মানে মিসকনসেপশন। মিসকনসেপশন হয়েছে। তারপরে তার মৃত্যু এবং সবকিছু মিলিয়ে এই মৃত্যুর ব্যাপারটা সময় ঘটেছে, ব্যাপারটা যেহেতু হয়েছে। তারপরে সবকিছু মিলিয়ে এটা হয়েছে। এখন এইটাকে আমি এভাবেই দেখি যে এই সমস্ত মানুষেরা যারা আমাকে ট্রোল করছেন, ও হ্যাঁ, আমাকে একজন বলছিল যে ওই সময় হ্যাঁ, যে এইটা তো বেটার। যে এটাতে ভালো হয়েছে তোর, ভিউজ বাড়বে বা নেগেটিভ ইয়ে হবে, নেগেটিভ পাবলিসিটি হবে। আমি বললাম, তুই কি না না, আমাকে ফোন করে বললো যে তুই কি ইচ্ছে করে করেছিস সেটা? আমি বললাম, ইচ্ছে করে করেছি মানে নেগেটিভ না, পাবলিসিটি করার জন্য? এইটাই হলো ধারণা সোশ্যাল মিডিয়ায় এখন নেগেটিভ কোনো কিছু ইম্প্যাক্ট হলে সেটা বেশি মানুষ নেয়। হ্যাঁ, তো না, আমি বললাম, না আমি তো ইচ্ছে করে কিছু করিনি, আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি। না এটা তুই মানে যাতে নেগেটিভ, মানে তুই যাতে আরো বেশি, তোকে সবাই যাতে যাতে গালাগালি করে তার জন্য বলেছিস? আমি বললাম, কেউ এরকম বলতে পারে যে আমাকে কেউ গালাগালি করবে বলে আমি একটা কথা বলবো? আমি গালাগালি কেন খেতে যাবো আননেসেসারি? হুম। না এরকম হয়, আমি বললাম, হয় তখন হয়তো আমি জানি না, আমি অন্তত করি না। তো এই যদি মানসিকতা হয়, তাহলে সেই মানসিকতার মানুষদের আমার খুব কি বলবো, আহ করুণাই হয় তাদের প্রতি। তারা ভালো হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন এই কামনা করি, এবং যারা ট্রোল করেছেন তাদের বলবো যে তারা উম তারা ন্যায্য কারণেই তাদের কাছে মনে হয়েছে তারা ট্রোল করেছেন। আমিও সেই ট্রোলড হয়েছি। আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আবার আমি কষ্ট ভুলতেও শিখেছি, দুঃখ ভুলতেও শিখেছি। আমি মাথা তুলে আবার দাঁড়াতেও শিখেছি। আপনারাও আপনাদের জায়গায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের সমস্ত না পাওয়াগুলো আপনারা পেয়ে যান। একদম। এই এতদিনের রূপঙ্কর বাগচি আহ এখনো কি কোনো জিনিসে ভয় পায়? আমি ভয় পাই, ভয় তো এখনই পাই, আগে পেতাম না। ইনফ্যাক্ট ভয় আমি এখনই পাই আজকাল। ক্যামেরাতে ভয় পাই। এই মোবাইল ক্যামেরাকে ভয় পাই। মোবাইলকে ভয় পাই। বিশেষত মোবাইল ক্যামেরা যখনই কোথাও ওঠে আমি সঙ্গে ভয় পাই। যে আমাকে ভীষণ একদম ঠিকঠাক মুখ চোখ করে থাকতে হবে। কারণ আমাকে মোবাইল ক্যামেরা দেখছে। এত মানুষ দেখতেও যখন আমি এত ভয় পেতাম না। মানুষকে আমি ভয় পেতাম না। যা আমি সেই মানুষগুলোর হাতে ধরা মোবাইল ক্যামেরাগুলোকে দেখে ভয় পাই। যে আমার মুখের মধ্যে যেন কিছু না থাকে। আমার মুখটা যেন খুব সরল সাদাসিধে একটা মুখ থাকে। যেন খুব ভালো হয়ে থাকে। সুস্থ খুব টিপটপ ঠিকঠাক লোকজন। আমি কোনো খারাপ কথা বলি না। আমি কোনো ভুলভাল কাজ করি না। আমি বাঁ হাতটা এদিকে তুলি না, ডান হাত তুলি না। কিছুই করি না। আমি সবের উপর চুপচাপ দাঁড়িয়ে থাকি। বাঁ হাত তুললে কেন? উনি বাঁ হাত তুললেন, উনি ডান হাত তুললেন কেন? উনি বাঁ পাটা ওদিকে করেছিলেন কেন? মাথাটা ওদিকে ঘুরিয়েছিলেন কেন? এত প্রশ্নের উত্তর আমি এত ভয় পেয়ে গেছি এই, বিশেষত এইসব ঘটনার পর। আর এইসব আরো যা চারপাশে দেখছি এখন, যা ট্রোলিং দেখছি, তখন ওই কোথাও খেতে গেলে রেস্টুরেন্টে সবসময় চিন্তায় থাকি এদিক ওদিক থেকে একটু ক্যামেরায় কি করছে, হুম। খাবারের ছবি আমি কেন খাচ্ছি, ও রূপঙ্কর বাবু খাচ্ছেন, এত খাচ্ছেন কেন? উনি একটা রেস্টুরেন্টে এসছেন, হ্যাঁ, ও পয়সা আছে, হ্যাঁ, প্রচুর পয়সা আছে, উনি খেতে এসছেন, হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে সারা এত মানুষ না খেতে পেয়ে মরছে, আর উনি খাচ্ছেন, লজ্জা করে না? এটা হয়তো আমায় শুনতে হবে। আমার খাওয়ার কেউ ছবি যেন না তোলে বাবা। আমি নানা রকম ভয় থাকি আরকি। এই মানে কদিন আগে আমার গাড়ি একটা টোটোওয়ালার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন আমি গাড়ি থেকে নামিনি। আমার মেয়ে আমার পেছন থেকে বলল, "বাবা কি আশ্চর্য, তুমি একটা ছেলে হয়ে নিচে গিয়ে বললে না সারাক্ষণ ও শম্ভুদা মানে যে আমার গাড়ি চালায়, সে কথা বলে গেল। আমার দরকার নেই। আমি নিজে গিয়ে রিক্শাওয়ালার সাথে ঝগড়া করবো, কে একটা ভিডিও করবে, একটা সাধারণ একটা গরিব রিক্শাওয়ালার সাথে ঝগড়া করছেন প্রখ্যাত গায়ক রূপম পাল। কি হবে বাবা?"
তাহলে তুমি জীবনটাকে অনেকটা বলতে গেলে গুটিয়ে নিয়েছো তোমার নিজের সীমাবদ্ধের মধ্যে, হ্যাঁ, সেখানে হ্যাঁ, যেখানে তোমার বাড়ি, গাড়ি, স্টুডিও, হ্যাঁ, আবার বাড়ি, বাড়ি। এটাই কি? হ্যাঁ, একদমই ঠিক, একদম। আমি এর বাইরে কিচ্ছু নেই। আর আগামী জীবনটায় নতুন কিছু ভেবেছো যেখানে হয়তো এই সব মানে তুমি অনেক কিছু দেখে নিয়েছো, নিজের ক্যারিয়ার স্টার্টিং পিরিয়ড এই সব কিছুতে তোমরা কথা বললাম, সেখানে এখন একটা মানুষ অনেক কিছু দিক দিয়ে অভিজ্ঞতা নিয়ে নিজে স্টেবল হয়ে যায়, চুপ হয়ে যায়, হুম, খুব মানে চুপ হওয়া মানে যতটা দরকার হুম। বলবো। তো সেখানে এখন রূপঙ্কর বাগচি মন থেকে কি চাইছে, ভাবছে কি আগামী দিনে? আমি আর আগামী 10 বছর গান বাজনা করবো বলে ঠিক করেছি আপাতত। আমার যতদূর ধারণা 10 ইয়ার্স মতো, মানে আমার 54, 64, 65, ঠিক তার বেশি আর করার ইচ্ছে নেই আপাতত। মানে আমি গান গাইতে পারলেও, সক্ষম থাকলেও, বা আহ, শারীরিকভাবে সক্ষম থাকলেও আমি রিটায়ার করার প্ল্যানই রয়েছি। এখন জানি না, এই গ্ল্যামার এমন একটা জিনিস, এইটার একটা নেশা আছে। সেই নেশাটা সবাই ছাড়, টাকা পয়সা নয় কিন্তু গ্ল্যামার, এই যে লোকে পরিচিতি। লোকে এই এই গানটা করুন, ওই গানটা করুন, আপনার সাথে ছবি তুলবো, আপনার সাথে অটোগ্রাফ নেবো, এইটার একটা না নেশা হয়ে যায় মানুষের। সেটা আমার যে একদম হয়নি তা নয়। তো সুতরাং সেটা থেকে বেরোনোর প্ল্যানে রয়েছি, সেটা থেকে যাতে বেরোতে পারি। আপনারা হুম আমাকে হুম। আশীর্বাদ করবেন যেন বেরিয়ে যাই। যদি না বেরোতে পারি তাহলে জানি না, কিন্তু যদি বেরোতে পারি তাহলে 65 ম্যাক্সিমাম, তার বেশি না। মানে সাজানো হয়ে গেছে ঘুটি, কি হ্যাঁ। করতে হবে। তো একটা বিষয় দিয়ে আমরা শেষ করব, যে গানটা আমার খুব প্রিয়, জাতিস্বরের যে গানটি রয়েছে। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও, জন্ম পরেও, জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে, পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। সত্যি কেমন তুমি সেটা মানুষ বা শ্রোতারা, কারণ আমি একটাই কথা বলবো যে একটা শিল্পীর আমরা শুধু তার শিল্পী সত্তাটা নিয়েই বেঁচে থাকি, তাকে নিয়ে, কারণ তার আশেপাশে তার জীবনে কি থাকে সেটা খুব একটা আমাদের বিষয় থাকে না, কারণ তার গানটা, তার গলাটাই হয়তো নিজের বক্তব্য নিজের গানের মাধ্যমেই দেন। আর সেখানে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আর এতদিন তার গানের জন্যই তাকে মনে রাখা হয়েছে। তো অবশ্যই রূপঙ্কর দাকে অনেক শুভেচ্ছা। 30 বছর না, আরো অনেক বছর গান গাও, আর তোমার যে রিটায়ারমেন্ট প্ল্যান বলছো সেটাও আশা করি তো খুব সুন্দরভাবেই শেষ করবে। আর সেটার জন্য তোমাকে শুভেচ্ছা দিচ্ছি। ভালো থেকো। আর আপনারা কিন্তু রেক্স স্টুডিওস ইন্ডিয়ার পর্দায় চোখ রাখবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।